নির্বাচন গণভোট 12ই ফেব্রুয়ারি। স্বাগত জানিয়েছে বিএনপি, জামায়াত, এনসিপি সহ সর্বস্তরের মানুষ। আন্দোলন হলেও প্রতিহতের হুঁশিয়ারি সরকারের। দেশকে পেছনে নেওয়া ষড়যন্ত্র রুখে দেওয়ার প্রত্যয় বিএনপির। তফসিলের মাধ্যমে নতুন বাংলাদেশ তৈরির আশা। বিচার বিভাগের স্বাধীনতায় আগামী সরকারের সমর্থন চায় প্রধান বিচারপতি। পঞ্চদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে শুনানি নির্বাচনের পর। এবং 32 ঘন্টার শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু সাথীকে উদ্ধার। তানোর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর মৃত ঘোষণা। এলাকায় গভীর শোকের ছায়া। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি শেখ সাব্বির হোসেন। 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। মনোনয়ন জমা 29 ডিসেম্বর আর বাছাই শেষে আপিল 11 জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহার, প্রতীক বরাদ্দ 20 ও 21 জানুয়ারি। বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এ তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। আচরণবিধি মেনে ভোটারদের আস্থা অর্জনের প্রতি প্রার্থীদের আহ্বান জানান সিইসি। নির্বাচনী কর্মকর্তাদের গাফিলতি সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। এমআর আসাদের রিপোর্ট। জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার আগেই ব্রিফিং করেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। তিনি জানান, সংসদীয় আসনের সীমানা নির্ধারণে আদালতের আদেশ মানবে কমিশন। মাননীয় আদালতের আদেশ অনুযায়ী একটা সংশোধনী এটা নেওয়া হচ্ছে। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন সিনিয়র সচিব আক্তার আহমেদ। লেভেল প্লেইং ফিল্ডের ক্ষেত্রে যে বিষয়গুলো প্রাসঙ্গিক হবে আমরা সবটুকুই নিশ্চয়ই নিশ্চিত করব। পরে সন্ধ্যা 6টায় ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান নির্বাচন কমিশনার। 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে বলে জানান তিনি। মনোনয়ন জমা 29 ডিসেম্বর আর বাছাই পরের দিন থেকে 4 জানুয়ারি। 11 জানুয়ারি আপিল এবং তা নিষ্পত্তি পরের দিন থেকে 18 জানুয়ারি। প্রতীক বরাদ্দ ও প্রার্থী তালিকা চূড়ান্ত হবে 21 জানুয়ারি। আর 22 ডিসেম্বর প্রচারণা শুরু হয়ে শেষ হবে 10 ফেব্রুয়ারি সকাল 7:30টায়। আগামী 2026 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখ রোজ বৃহস্পতিবার 300 আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন এবং একই সাথে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025-এর উপর গণভোট অনুষ্ঠিত হবে। আচরণবিধি মেনে ভোটারদের বিশ্বাস অর্জনের জন্য প্রার্থীদের আহ্বান জানান সিইসি। নির্বাচন কর্মকর্তাদের নিরপেক্ষ থাকার নির্দেশও দেন তিনি। আসুন আমরা আচরণবিধি মেনে একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিত করি। শান্তিপূর্ণ সহাবস্থান এবং পারস্পরিক শ্রদ্ধা নিশ্চিত করে ভোটারদের বিশ্বাস ও আস্থা অর্জনই হোক আপনাদের লক্ষ্য। নির্বাচনে দায়িত্ব পালনকারী প্রিয় সহকর্মীবৃন্দ, নির্বাচন কমিশন স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং দৃঢ়তার সাথে দায়িত্ব পালনে বদ্ধপরিকর। কমিশনের অংশ হিসাবে আপনারা নির্ভয়ে সততা ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করবেন। মনে রাখবেন, এ ব্যাপারে কোনো শিথিলতা বা গাফিলতি সহ্য করা হবে না। অপপ্রচার ঠেকাতে কমিশন কঠোর হবে বলেও হুঁশিয়ারি দেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। নির্বাচনে দায়িত্ব পালনকারী প্রিয় এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। সকল রাষ্ট্রীয় নির্বাচন কমিশনের ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়েছে বিএনপি, জামায়াত, এনসিপি সহ মাঠে থাকা সব দল। একে দেশের রাজনীতির ইতিহাসে নতুন অধ্যায় হিসেবে অভিহিত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, বৃহস্পতিবার সকল রাজনৈতিক দলের সমান অংশগ্রহণ নিশ্চিতই নির্বাচন কমিশনের প্রধান দায়িত্ব। তবে এনসিপি তফসিলকে স্বাগত জানালেও নির্বাচন আয়োজনে সুষ্ঠু ও নিরপেক্ষতার ঘাটতি দেখছেন দলটির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারি। নির্বাচন নিয়ে সদিচ্ছা রয়েছে, কিন্তু নিরপেক্ষতা এবং সক্ষমতার অভাব রয়েছে। গডফাদারের যে সংস্কৃতি আমাদের অতীতে নির্বাচনে রয়েছে, সেই সংস্কৃতি কতটুকু বন্ধ করতে পারবে সেই বিষয়ে নির্বাচন কমিশনের উপরে আমাদের যথেষ্ট সন্দেহজনক অবস্থান রয়েছে। 12 ফেব্রুয়ারি আপনারা জানেন বাংলাদেশ জাতীয় সংসদের 300 আসন নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা জাতির সাথে সাথে আমরাও মোবারকবাদ জানাচ্ছি এবং এই ঘোষণাকে আমরা স্বাগত জানাচ্ছি। ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে মানুষের মাঝে ব্যাপক আগ্রহ উত্তেজনা।
এবার জাতীয় সংসদ নির্বাচনে নির্বিঘ্নে ভোট দিতে চান তারা। একই সাথে তাদের প্রত্যাশা নতুন সরকার যেন দুর্নীতি কমানোর পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসহ সর্বক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সাধন করে। মফিউর রহমানের প্রতিবেদন, জানাচ্ছেন শামীমুজ্জামান চৌধুরী। 2026 সালে 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী 2026 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখ রোজ বৃহস্পতিবার 300 আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন এবং একই সাথে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025-এর উপর গণভোট অনুষ্ঠিত হবে। তফসিল ঘোষণাকে ঘিরে সকাল থেকেই মানুষের মাঝে ছিল ব্যাপক আগ্রহ। তখন তাদের মাথায় শুধু একটাই প্রশ্ন, কবে হবে ভোট? তফসিল ঘোষণার পর ভোটের বিষয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়া জানতে চায় মোহনা টেলিভিশন। তারা বলে, দীর্ঘ প্রতীক্ষা ছিল এই তফসিল ঘোষণার জন্য। বিগত ফ্যাসিস্ট সরকারের 15 বছরের ইচ্ছা থাকলেও কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেননি অনেকেই। ভোটাররা চান এবার নির্বিঘ্নেই ভোট দিতে। ভোটের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে যে জনগণকে পার্টিসিপেট করে সংসদে পাঠাবে, তারা নির্বাচিত হয়ে দেশের জন্য তারা দেশের সাথে কাজ করে যাবে, এই প্রত্যাশা করছি। দীর্ঘ 15 বছর ভোট দিতে পারিনি, এইটার জন্য যে আজকে তফসিলটা ঘোষণা হয়েছে, এটা শুনে আসলেই আনন্দিত। অনেক আনন্দিত এই কারণে যে আমরা ভোট দিতে একসময় গিয়েছি, কেন্দ্রে ধরেন 1000-2000 গজ দূরে গিয়েছি, ওখানে গিয়ে বাধার সম্মুখীন হয়েছি। নতুন নির্বাচিত সরকারের কাছে জনগণের প্রত্যাশা চাঁদাবাজি, দুর্নীতি কমিয়ে আনা সহ শিক্ষা, স্বাস্থ্য সহ সকল ক্ষেত্রে আরো ব্যাপক উন্নতি সাধন করা। নতুন সরকারের কাছে আশা রাখবে যে বিগত যে সরকার যে ধরনের স্বৈরাচারমূলক আচরণ করছে, যেভাবে রাষ্ট্র পরিচালনা করছে, আমরা চাইবো তার অপোজিটটা। নতুন সরকারের কাছে প্রত্যাশা হলো আমার শিক্ষাগত উন্নয়ন করতে হবে, স্বাস্থ্যগত উন্নয়ন করতে হবে। নির্বাচনের দিন নির্বিঘ্নে যেন মানুষ ভোট দিতে পারে, সেজন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি কঠোর রাখার আহ্বান জানান সাধারণ মানুষ। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। তফসিল ঘোষণার পর দাবি দাওয়া নিয়ে রাস্তা অবরোধ করলে কঠোর হস্তে তা দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার বিকেলে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে একথা জানান প্রেস সচিব শফিকুল আলম। এছাড়া উপদেষ্টা পরিষদের বিভিন্ন নতুন সিদ্ধান্ত তুলে ধরেন তিনি। নাহিদ সিরাজি নিম্নের প্রতিবেদন। নির্বাচন নিয়ে প্রস্তুতির মধ্যে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠকে বসে উপদেষ্টা পরিষদ। এতে সুষ্ঠু ভোট আয়োজনের পাশাপাশি দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। পরে ফরেন সার্ভিস একাডেমিতে এ নিয়ে ব্রিফ করেন প্রেস সচিব শফিকুল আলম। সভায় তফসিল ঘোষণার পর সড়ক অবরোধ করে আন্দোলন করলে অন্তর্বর্তী সরকার কঠোর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি। এই তফসিল ঘোষণার পরে কোনো ধরনের কোনো এই দাবি দেওয়া আন্দোলন নিয়ে কোনো ধরনের রাস্তা বন্ধ করে অন্যায় এবং ইলিগাল এবং আনলফুল যারা দাবি দেওয়া নিয়ে রাস্তায় নামবেন, এই পুরো বিষয়টা খুব কঠোর হস্তে দমন করা হবে। দুই উপদেষ্টার পদত্যাগ কার্যকর হবে তফসিল ঘোষণার পর। দেশের কল্যাণে ভূমিকা রাখায় তাদের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছে উপদেষ্টা পরিষদ। এর পাশাপাশি মাইলস্টোন ট্র্যাজেডিতে শহীদ 36 পরিবারকে 20 লাখ টাকা করে সহায়তা দেওয়ার সিদ্ধান্তের কথাও জানান প্রেস সচিব। প্রধান উপদেষ্টা সেটাকে পদত্যাগ পত্রগুলো রিসিভ করেছেন, বাট উনি বলেছেন এটা কার্যকর হবে তফসিল ঘোষণার সাথে। বাংলাদেশের একটা জাতীয় একটা বিপর্যয়, একটা ট্র্যাজেডি ছিল। মাইলস্টোন স্কুলে একটা বিমান বাহিনীর একটা এয়ারক্রাফট ধসে পড়েছিল। যারা শহীদ হয়ে মারা গিয়েছেন তাদেরকে 36 জনকে 20 লাখ টাকা করে দেওয়া হবে এবং আহতদের এককালীন 5 লাখ টাকা দেওয়া হবে এবং যারা আহত হয়েছেন অনেক দিন ধরে তাদের চিকিৎসা লাগবে, তাদেরকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে সরকারি হাসপাতালগুলোতে। মেট্রো রেলের ভাড়ায় ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। এছাড়া রমজান মাস থেকে খেজুরে 15% কর কমানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে বৈঠকে। খেজুরের উপরে যে ট্যাক্স ইনসিডেন্স ছিল প্রায় 52%, সেটাকে কমানো হয়েছে, এটা এখন 40%-এর মতো হবে। মেট্রো রেলের ক্ষেত্রে ভ্যাট প্রত্যাহার করা হয়েছে, এতে গভর্নমেন্টের 40 কোটি টাকার মতো লস হবে। বাট এটা যেহেতু মেট্রো রেল ঢাকার মানুষের যে যাতায়াতে একটা যুগান্তকারী ভূমিকা পালন করছে, সেই জন্য এই ট্যাক্সটা ভ্যাট, ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা মূল্য সংযোজন কর প্রত্যাহার করা হয়েছে। 3টি নতুন অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন উপদেষ্টা পরিষদ দিয়েছে বলেও জানান শফিকুল আলম। আজকে অনেকগুলো এজেন্ডা ছিল, তার মধ্যে 3টি নতুন ল অ্যাপ্রুভ হয়েছে। নাহিদ সিরাজি নিম্মি, মোহনা সংবাদ,
ঢাকা। তারেক রহমানের ফেরার দিন বাংলাদেশের চেহারা বদলে দিতে চায় বিএনপি। বৃহস্পতিবার কৃষিবিদ ইনস্টিটিউটে এক আলোচনায় একথা বলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে তিনি বলেন, দেশকে পেছনে টেনে ধরা ষড়যন্ত্র নির্বাচনের মধ্য দিয়ে রুখে দেওয়া হবে। আলাদা অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, মানুষের অধিকারের জন্য আগামী নির্বাচন গুরুত্বপূর্ণ। সুরায়া মুনির রিপোর্ট। বিজয়ের মাস উপলক্ষে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক অনুষ্ঠানে অংশ নেয় বিএনপির বিভাগীয় সাংগঠনিক ইউনিটের হাজারো নেতা। বৃহস্পতিবার কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে এই আয়োজন উদ্বোধন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে সভাপতিত্ব করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুভ উদ্বোধন ঘোষণা করছি। তিনি বলেন, ৫ আগস্ট দেশ ফ্যাসিবাদ মুক্ত হলেও নতুন করে কালো শক্তির উত্থান হচ্ছে কিনা সে বিষয়ে শঙ্কা আছে। ৫ই আগস্ট আমরা মুক্ত হয়েছি এক ভয়ঙ্কর দানবীয় ফ্যাসিবাদের পতনের মধ্যে দিয়ে, কিন্তু এই পতনের মধ্যে দিয়ে মুক্ত হওয়ার পরে ভেতরে কোনো অন্ধকার, কোনো অন্ধ কালো শক্তির উত্থান ঘটছে কিনা এটা নিয়ে আমার খুব সংশয় তৈরি হয়। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন। সেদিন গোটা দেশের চেহারা বদলে দিতে চায় তার দল। নেতা যেদিন আমাদের আসবেন, যেদিন বাংলাদেশে পা দেবেন, সেদিন যেন সমগ্র বাংলাদেশ কেঁপে ওঠে বন্ধুগণ। ভোটের তফসিলকে স্বাগত জানিয়ে তিনি বলেন, দেশকে পেছনে টেনে ধরার ষড়যন্ত্র নির্বাচনের মধ্য দিয়ে রুখে দেয়া হবে। আমরা বাংলাদেশে এমন একটি প্রতিনিধিত্বশীল পার্লামেন্ট গঠন করব, যে পার্লামেন্ট বাংলাদেশকে একটা নতুন দিগন্তের দিকে নিয়ে যাবে। অনেক বাধা আসবে, অনেক বিপত্তি আসবে, আমাদের বিরুদ্ধে অনেক প্রচারণা হতে থাকবে, কিন্তু এই সবগুলোকে কাটিয়ে উঠে আমরা মাথা উঁচু করে দাঁড়াচ্ছি। এদিকে কৃষক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, শুধু রাজনীতি নয়, মানুষের অধিকার ফিরিয়ে দিতেই নির্বাচন জরুরি। এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটি গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হবে, একটি নির্বাচিত সংসদ থাকতে হবে, সরকার হতে হবে যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। এটাই ছিল বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা। নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনার প্রত্যয় জানান আমির খসরু। ইনশাআল্লাহ ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে আমরা বিএনপি যে সংগ্রামে আছি সেটা আমরা পূরণ করতে সক্ষম হব। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখন সাড়া দিতে পারছেন বলে জানালো মেডিকেল বোর্ড। বৃহস্পতিবার চিকিৎসার সবশেষ খবরে বোর্ড জানায়, গত কয়েকদিনের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষায় খালেদা জিয়া শ্বাসকষ্ট বেড়ে যাওয়া, রক্তে অক্সিজেনের পরিমাণ কমে যাওয়া সহ বেশ কিছু জটিলতা পাওয়া যায়। ফুসফুস ও অন্যান্য অর্গানকে বিশ্রাম দেওয়ার জন্য ইলেকটিভ ভেন্টিলেটর সাপোর্টে নেওয়া হয় এবং কিডনির কার্যক্ষমতা বন্ধ হয়ে যাওয়ায় বিএনপি চেয়ারপারসনের ডায়ালাইসিস শুরু হয়। বিচার বিভাগের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে ভবিষ্যৎ সরকারের সমর্থন লাগবে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। বৃহস্পতিবার বিচার বিভাগের পৃথক সচিবালয় উদ্বোধন শেষে কথা বলেন তিনি। অনুষ্ঠানে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, এখন থেকে রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে কাজ করতে পারবে বিচার বিভাগ, ক্ষেত্রে তারা সম্পূর্ণ স্বাধীন। মেজবা রহমানের আরেকটি প্রতিবেদন। বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিতের লক্ষ্যে সুপ্রিম কোর্টের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠায় গত ৩০ নভেম্বর সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ ২০২৫ জারি করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। এই অধ্যাদেশ অনুযায়ী সুপ্রিম কোর্টের প্রশাসনিক ভবন ৪-এ সচিবালয়টি উদ্বোধন করেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। আইনের শাসন ও গণতন্ত্র বজায় রাখতে আগামীতে নির্বাচিত সরকারের প্রতি আহ্বান জানান তিনি। এই সচিবালয়ের যে কার্যক্রম, এটা স্থায়িত্ব বজায় রাখা এবং সামনের মাস এবং বছরগুলো বলে দেবে সেটা আমরা কত সাফল্যের সাথে সেটা আমরা অর্জন করতে পারবো। একটা জিনিস হয়েছে, এখন কিন্তু এই যে ক্ষমতা, আমাদের সাংবিধানিক ক্ষমতা, বিচার কার্য পরিচালনা করা এবং বিচার ব্যবস্থা পরিচালনা করা, সেটা কিন্তু সবকিছু কনসেন্ট্রেটেড হয়ে গেল সুপ্রিম কোর্টের কাছে। অনুষ্ঠানে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, আইনের শাসন ও রাজনৈতিক প্রভাবমুক্ত বিচার নিশ্চিতে এই দিনটি স্মরণীয় হয়ে থাকবে। রাজনৈতিক প্রভাবের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হতো, এখন আর রাজনৈতিক প্রভাব থাকবে না।
এটা আইন মন্ত্রণালয়ের কাছ থেকে সম্পূর্ণভাবে বাংলাদেশের সুপ্রিম কোর্টে যে প্রধান বিচারপতি আছেন ওনার নেতৃত্বে যে সচিবালয় আছে সেখানে ন্যস্ত করা হয়েছে। আগামীতে আমরা বিশ্বাস করি এই সচিবালয় বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠার পথে একটা বিরাট ভূমিকা রাখবে। এটা ছাড়াও এই সচিবালয়ের মাধ্যমে সুপ্রিম কোর্ট আর্থিক স্বাধীনতা পেয়েছে। এখন থেকে বিচার বিভাগের সকল প্রশাসনিক ও সচিবিক দায়িত্ব পরিচালিত হবে সুপ্রিম কোর্ট সচিবালয়ের মাধ্যমে, যা এতদিন নির্বাহী বিভাগ তথা আইন মন্ত্রণালয়ের হাতে ন্যস্ত ছিল। মিসবাহ রহমান, মোহনার সংবাদ, ঢাকা। সংবিধানের পঞ্চদশ সংশোধনীর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের চূড়ান্ত শুনানি হবে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের পর। এজন্য 2026 সালের 5ই মার্চ দিন ধার্য করেছেন আদালত। প্রধান বিচারপতি বলেন, এই রায় নিয়ে কোনো পক্ষকে প্রশ্ন তোলার সুযোগ দিতে চান না তিনি। শুনানি শেষে বিএনপির আইনজীবীরা বলেন, পঞ্চদশ সংশোধনী পুরোটাই বাতিল করা উচিত। মিসবাহ রহমানের আরও একটি রিপোর্ট। 2011 সালে 10 মে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে রায় আসে। এতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়ে যায়। এর 1.5 মাস পর 30 জুন সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। 24-এর গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হলে সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল চেয়ে হাইকোর্টে রিট করা হয়। ওই রিটের শুনানি করে হাইকোর্ট গেল বছরের 17 ডিসেম্বর পঞ্চদশ সংশোধনীর আংশিক বাতিল করে রায় দেন। এতে বলা হয়, তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট বাতিলের বিধান অসাংবিধানিক। হাইকোর্টের দেয়া রায়ের উপর রিটকারীর পক্ষ থেকে আপিল করা হয়। এই শুনানিতে পক্ষভুক্ত হয় বিএনপি ও জামাত ইসলামী। বৃহস্পতিবার শুনানি চূড়ান্ত পর্যায়ে এসে শেষ না করে 2026 সালের 5ই মার্চ পর্যন্ত শুনানি মুলতবি করা হয়। আদালতের এই সিদ্ধান্তকে সঠিক বলে মনে করছেন রিটকারী আইনজীবী। তবে ব্যারিস্টার সারা হোসেন বলেন, এখনই কিছু বিষয় সমাধান করা যেত। আরো বিভিন্ন রায়গুলো পর্যালোচনা করে দেখেছি যে পঞ্চদশ সংশোধনী বাতিল হলেও সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল থাকবে। কোর্টের যদি আজকে আমরা এখান থেকে একটা রায় পেতাম, একটা নির্দেশনা পেতাম, আমরা আশা করতে পারতাম যে ভবিষ্যতেও এরকম ইতিহাস পুনর্লিখনের প্রচেষ্টা হবে না। তবে বিএনপি পক্ষের আইনজীবী জয়নুল আবেদিন বলেন, পঞ্চদশ সংশোধনীর পুরোটাই বাতিল হওয়া প্রয়োজন। বাংলাদেশের সংবিধান অ্যামেন্ডমেন্ট করে সরকার 15 অ্যামেন্ডমেন্টের মধ্যে চলে এসেছে এবং তাদের ইচ্ছা কেয়ারটেকার সরকার বাতিল করে দিয়েছে অ্যামেন্ডমেন্ট করে। সেই জন্যে আমি বলেছি যে ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেওয়া। এদিন রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। মিসবাহ রহমান, মোহনার সংবাদ, ঢাকা। 32 ঘন্টা শ্বাসরুদ্ধকর অভিযানের পর রাজশাহীর তানোরে গর্ত থেকে উদ্ধার করা শিশু সাজিদ আর বেঁচে নেই। রাত 10টার দিকে সাজিদের শারীরিক পরীক্ষা নিরীক্ষা করে এ তথ্য জানান তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক। বুধবার দুপুর 1টায় উপজেলার পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট গ্রামে নলকূপের গর্তে পড়ে যায় শিশু সাজিদ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। শিশুটিকে জীবিত উদ্ধারে গর্তে অক্সিজেন সরবরাহ সহ নানা চেষ্টা অব্যাহত রাখে ফায়ার সার্ভিসের কর্মীরা। শিশু সাজিদের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। বিজয়ের মাস ডিসেম্বর প্রসঙ্গ। একাত্তরের 12 ডিসেম্বর ভারতের কলকাতায় পালন করা হয় বাংলাদেশ দিবস। অন্যদিকে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী নুরুল আমিন বলেন, ভারতকে অবশ্যই পাকিস্তান ছাড়তে হবে। কোনো শক্তিই নেই যা পাকিস্তানকে ধ্বংস করতে পারে। একাত্তরের এই দিনের খণ্ডচিত্র জানাচ্ছেন রাজীব আহমেদ। 12 ডিসেম্বর 1971 দিনাজপুরের খানসামায় হানাদার বাহিনীর হামলায় 15 ভারতীয় সেনা ও 7 জন মুক্তিযোদ্ধা শহীদ হন। সেখানে 19 পাকিস্তানি সেনাকে আটক করে ভারতীয় বাহিনী। এদিন দিনাজপুরের বিরলে মাগরিবের নামাজ আদায়কালে 37 জন নিরীহ বাঙালিকে ব্রাশ ফায়ার করে হত্যা করে পাকিস্তানি বাহিনী। অন্যদিকে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী নুরুল আমিন বলেন, ভারতকে অবশ্যই পাকিস্তান ছাড়তে হবে। পূর্ব পাকিস্তানের মানুষই পাকিস্তানকে টিকিয়ে রাখবে। যে লড়াই এখন চলছে তা পাকিস্তানকে টিকিয়ে রাখার জন্যই। এদিন গাইবান্ধা ও সিলেট সহ বিভিন্ন অঞ্চলে খান সেনাদের সঙ্গে মিত্র বাহিনীর তুমুল লড়াই হয়। সিলেটে শহীদ হন 6 মুক্তিযোদ্ধা। পাক বাহিনীকে পরাস্ত করে এদিন মুক্ত হয় নরসিংদী, কক্সবাজার ও কুমিল্লার চান্দিনা।
৭১-এর ১২ ডিসেম্বর ঢাকা ছাড়ার সময় সুবোধ বসু নামে এক সাংবাদিক বলেন, সার্বিক প্রেক্ষাপটে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ করাই হবে বুদ্ধিমানের কাজ। রাজীব আহমেদ, মোহনা সংবাদ। মোহাম্মদপুরের আলোচিত মা মেয়ে হত্যাকাণ্ডে সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। পুলিশ বলছে হত্যা নয়, চুরির উদ্দেশ্যেই ওই বাসায় কাজ নেয় গৃহকর্মী আয়েশা। চুরি ধরে ফেলাটাই কাল হয়েছে মা মেয়ের জন্য। বৃহস্পতিবার মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার এস.এন. নজরুল ইসলাম। মনিরুল ইসলামের প্রতিবেদন। ৮ ডিসেম্বর সকালের ঘটনা। মোহাম্মদপুরের একটি বাসায় গৃহকর্মী ছুরিকাঘাতে প্রাণ যায় মামের। হত্যা করেই কৌশলে স্কুল ড্রেস পরে ঠান্ডা মাথায় বের হয়ে যায় অভিযুক্ত গৃহকর্মী আয়েশা। ঘটনার পরেই গা ঢাকা দেয় ওই গৃহকর্মী এবং তার স্বামী রাব্বি। আশ্রয় নেয় ঝালকাঠির নলছিটি এলাকার দাদা শ্বশুরের বাড়িতে। পরে আয়েশার শাশুড়ি রুমা বেগম পুলিশকে খবর দিলেই মোহাম্মদপুর জোনের একটি টিম ঝালকাঠির ওই বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে। কে বলছে? কইছে আমার ভাই বউ। এই শুনছি মুখে ও আল্লাহ কয় এই শুনে আপাতত লইয়ে গেছে। বৃহস্পতিবার সকালে এ নিয়ে সংবাদ সম্মেলন করেন ডিএমপির অতিরিক্ত কমিশনার এস.এন. নজরুল ইসলাম। বলেন, গৃহকর্মীর উদ্দেশ্য ছিল চুরি। এমন একটি ঘটনা দেখে ফেলাই হত্যার শিকার হন মা মেয়ে। চাঞ্চল্যকর এই জোড়া খুনের কারণ অনুসন্ধানে আয়েশা বলে, কাজে আসার দ্বিতীয় দিনে সে বাসা থেকে ২,০০০ টাকা চুরি করে। এ নিয়ে গৃহকর্ত্রী আয়েশাকে প্রশ্ন করলে তার সাথে গৃহকর্ত্রীর বাক বিতণ্ডা হয়। চতুর্থ দিন কাজে আসার সময় আয়েশা বাসা থেকে একটি সুইচ গিয়ার চাকু নিয়ে আসে। ঘটনার দিন টাকা চুরি নিয়ে তাদের মধ্যে আবারও কথা কাটাকাটি হয় এবং ধস্তাধস্তির এক পর্যায়ে আয়েশা গৃহকর্ত্রী লাইলা আফরোজকে সুইচ গিয়ার দিয়ে এলোপাতারি ছুরিকাঘাত করে। মাকে হত্যার সময় ঘুমিয়েছিল মেয়ে নাফিজা। মায়ের চিৎকারে দৌড়ে আসেন ড্রয়িং রুমে। এ সময় তাকেও ছুরি দিয়ে উপর্যুপুরি আঘাত করতে থাকে। হত্যা নিশ্চিত করে স্কুল ড্রেস পরে পালিয়ে যায় ঘাতক আয়েশা। ঘটনার সময় আয়েশা নিজেও আহত হয় এবং রক্তমাখা কাপড় চোপড় পাল্টিয়ে মেয়ে নাফিসার স্কুল ড্রেস পরে বাসা থেকে বের হয়ে যায়। যাওয়ার সময় ব্যাকপ্যাকে একটি ল্যাপটপ, মোবাইল ফোন আরও কিছু জিনিসপত্র নিয়ে যায়। নিহত লাইলা আফরোজের শরীরে ৩০ এবং মেয়ে নাফিসার শরীরে ৪টি ছুরিকাঘাতের চিহ্ন পাওয়ার কথাও জানায় পুলিশ। গৃহ সহায়তাকারী রাখার পূর্বে অবশ্যই তাদের পরিচিতি নিশ্চিত হবেন। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। জাতীয় শিল্পকলা একাডেমি চিত্রশালা মিলনায়তনে শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ২৪তম নবীন শিল্পীদের চিত্রকর্ম প্রদর্শনী। চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত। প্রদর্শনীর উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। চিত্রশালা মিলনায়তনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, নিজের ভেতরে আকাঙ্ক্ষা না থাকলে ভালো চিত্র বা শিল্পকর্ম করা সম্ভব নয়। তাই ভেতরের আকাঙ্ক্ষাকে জাগিয়ে তোলা এবং নিজস্ব একটি ধারা তৈরির আহ্বান জানান শিল্পীদের। নবীন এসব শিল্পীরাই ভবিষ্যতে বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরবে। আন্তর্জাতিক প্রসঙ্গ। মিয়ানমারের রাখাইন রাজ্যের একটি হাসপাতালে বোমা বর্ষণ করেছে সেনা সরকার। ভয়াবহ সেই হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন, আহত অন্তত ৬৮ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। চলতি মাসেই দেশটিতে নির্বাচন হওয়ার কথা রয়েছে। তার আগেই বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলোতে তীব্র হামলা চালাচ্ছে সেনা সরকার। ইসরায়েলি আগ্রাসনে বিপর্যস্ত গাজায় শীতকালীন ঝড় স্টর্ম বাইরন নতুন দুর্ভোগ বয়ে এনেছে। ঝড়ের দাপটে বিভিন্ন আশ্রয় শিবির প্লাবিত হয়েছে। অনেকে শুকনো জায়গার খোঁজে নিরাপদ আশ্রয়ে ছুটছেন। অন্যদিকে পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনকারীদের জন্য নতুন ৭৬৪টি বাড়ি তৈরির প্রস্তাব অনুমোদন দিয়েছে ইসরায়েল সরকার। ঐশী আলমের ডেস্ক রিপোর্ট। গাজায় নতুন দুর্যোগ বয়ে এনেছে শীতকালীন ঝড় বাইরন। প্রবল বৃষ্টি ও দমকা হাওয়ায় উপত্যকাটির আশ্রয় শিবিরের বহু তাঁবু প্লাবিত হয়েছে। আটকা পড়েছে অনেক পরিবার। বন্যার আশঙ্কায় তাঁবু ছেড়ে পালিয়ে যাচ্ছে হাজারো ফিলিস্তিনি। শুক্রবার পর্যন্ত বজ্রঝড়, প্রবল বৃষ্টি, দমকা হাওয়া আর শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে। একটু ভারী বৃষ্টি হলেই পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে। উন্মুক্ত ও অনাবাদী জমিতে তৈরি এসব অস্থায়ী আশ্রয় শিবির খুব সহজেই প্লাবিত হয়। তাঁবুগুলোর অবস্থাও বেশ নাজুক, যা প্রবল বাতাস, বৃষ্টির সামনে কোনো সুরক্ষাই দেয় না। এদিকে গাজায় চলমান যুদ্ধবিরতির মধ্যে এর অপর অংশে ইহুদি বসতি স্থাপনকারীদের জন্য নতুন প্রায় ৮০০ বাড়ি তৈরির একটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে ইসরায়েল সরকার। পশ্চিম তীরের রাজধানী রামাল্লার হাশমোনাইম এলাকায় ৪৭৮টি, বেইতার ইল্লিত এলাকায় ২৩০টি এবং গিভাত জেএভ এলাকায় ৫৬টি নতুন বাড়ি তৈরির অনুমোদন দেয়া হয়।
আন্তর্জাতিক আইন ও জনমত উপেক্ষা করে গত ৩ বছরে ইহুদি বসতি স্থাপনকারীদের জন্য পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় মোট ৫১,৩৭০টি নতুন বাড়ি তৈরির অনুমোদন দিয়েছে ইসরায়েল। প্রস্তাবিত ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী পূর্ব জেরুজালেমে বর্তমানে প্রায় ২,৫০,০০০ এবং পশ্চিম তীরে ৪,৫০,০০০-এরও বেশি ইহুদি বসতি স্থাপনকারী বাস করছেন। ফলে প্রস্তাবিত ফিলিস্তিন রাষ্ট্রের ভূখণ্ড কমছে। জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে এ ইস্যুতে বহুবার ইসরায়েলকে আপত্তি জানানো হয়েছে, কিন্তু ইসরায়েল সরকার এতে কর্ণপাত করছে না। ঐশী আলম, মোহনা সংবাদ। খেলার খবর ফুটবল। ফিফা র্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের। ৮ ধাপ পিছিয়ে ১০৪ থেকে ১১২তম স্থানে নেমে গেছে আফায়েদা খন্দকার, ঋতুপর্ণা চাকমারা। ৩ মাস পর প্রকাশিত নারী ফিফা র্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষে স্পেন, এরপরই আছে যুক্তরাষ্ট্র, লাতিন আমেরিকার পরাশক্তি ব্রাজিল ষষ্ঠ ও আর্জেন্টিনা রয়েছে ৩০তম স্থানে। দক্ষিণ এশিয়ার মধ্যে ভারত ৬৭ এবং নেপাল ৮৯তম স্থানে রয়েছে। আগামী বছরের মার্চে অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো এশিয়ান কাপে খেলবে বাংলাদেশ। বি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ চীন, উত্তর কোরিয়া ও উজবেকিস্তান। নামিবিয়া ও জিম্বাবুয়ের মাটিতে অনুষ্ঠিতব্য আসন্ন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। শিরোপা ধরে রাখার কঠিন চ্যালেঞ্জ সামনে রেখে ভিক্টোরিয়ায় অভিজ্ঞ ব্যাটার অলিভার পিককে দলের নেতৃত্বভার দেওয়া হয়েছে। স্কোয়াডে এবার ৩টি নতুন মুখ যুক্ত হয়েছে। নিউ সাউথ ওয়েলসের নাদেন কুরে, নিষেধ স্যামুয়েল ও উইলিয়াম টেইলর। এদের মধ্যে স্যামুয়েল সাম্প্রতিক অনূর্ধ্ব-১৯ ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে ৯১ গড়ে সর্বোচ্চ ৩৬৪ রান করে টুর্নামেন্ট সেরা নির্বাচিত হন। দর্শক, শেষ করব মোহনা সংবাদ। যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। নির্বাচন গণভোট ১২ ফেব্রুয়ারি, স্বাগত জানিয়েছে বিএনপি, জামাত, এনসিপি সহ সর্বস্তরের মানুষ। আন্দোলন হলে প্রতিহতের হুঁশিয়ারি সরকারের। দেশকে পেছনে নেওয়া ষড়যন্ত্র রুখে দেওয়ার প্রত্যয় বিএনপির, তফসিলের মাধ্যমে নতুন বাংলাদেশ তৈরির আশা। বিচার বিভাগের স্বাধীনতায় আগামী সরকারের সমর্থন চায় প্রধান বিচারপতি। পঞ্চদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে শুনানি নির্বাচনের পর। এবং ৩২ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু সাজিদকে উদ্ধার, তানোর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর মৃত ঘোষণা। এলাকায় গভীর শোকের ছায়া। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।